আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকে অকারণে সমালোচনা করছে, এটা নিয়ে ভীত হওয়া যাবে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সরকার চায় পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সৃজনশীল জ্ঞান অন্বেষণের শিক্ষা ব্যবস্থা। দেশে ব্যাপক হারে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি ও বহুমুখী শিক্ষার দিকে জোর দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2023-24 অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না। তাই কর্মমুখী শিক্ষা ও গবেষণার দিকে জোর দিচ্ছে সরকার। একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম, তাই তাদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে, বিত্তবানদের শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে 94,710 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ইতিবাচক প্রভাব সমাজে পড়বে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দুদকের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়ে দুদকে হাজিরের দিন আজ। হাজির না হলে বেনজির আহমেদের মতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তারাও। এর আগে 9 জুন দুদকে তলব করা হয় তাদের, তখন আবেদন করলে সময় বাড়িয়ে দেয় দুদক। সময় বাড়ানোর পরও হাজির হননি সাবেক পুলিশ মহাপরিদর্শক। একই সাথে নতুন করে সময় আবেদনও করেননি, তবে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব পাঠান। ছাগলকাণ্ডের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এদিকে সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও ভূমি অফিসে চিঠি দিয়েছে দুদক। এবার ঈদুল আজহার সময় মতিউর রহমানের ছেলে 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে। গেল রোববার মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শক, বেনজির ও মতিউরের পরিবারের খবর জানাতে সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। জানাবেন যে বেনজির আহমেদের স্ত্রী ও দুই মেয়ের দুদকে হাজিরার বিষয়ে দুদক কি বলছে, আর মতিউরের অবৈধ সম্পদ জব্দে দুদক কোনো আবেদন করেছে কিনা, সব বিষয় আমাদের জানাবেন। আফসানা, সকাল 10টায় আসার কথা ছিল বেনজির আহমেদ এবং তার যে পরিবারের সদস্য বেনজির আহমেদের স্ত্রী এবং তার 2 সন্তানের। এখন পর্যন্ত আসেনি, দুদক এখন পর্যন্ত কিছু বলেনি। তারা হয়তো বলবে, প্রতিদিন বেলা 2টার পরেই দুদক সচিব কথা বলে থাকেন সাধারণত যদি কোনো ঘটনা থাকে, তো সেই সময়টা এখনও আসেনি। আমরা অপেক্ষা করছি যে হয়তো বেনজির আহমেদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কিংবা তারা নিজেরাও দুদকে এসে আজকের যে নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে এসে তারা এখানে উপস্থিত হবেন, কিন্তু সেই লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখছি না কিংবা সেই ধরনের আভাসও আমরা পাইনি।
তো আমরা গতকালকে শুনেছিলাম হয়তো আইনজীবীর মাধ্যমে তারা কিছু একটা করতে পারেন। গতকালকে কিন্তু বেনজির আহমেদও দুদকের ডাকে সাড়া দেননি। তিনি একটি লিখিত চিঠি দিয়েছেন দুদকের কাছে, যেটি আসলে সময় আবেদন নয়, মূলত তিনি তার অবস্থানটি ব্যাখ্যা করেছেন। সময় আবেদন না করার ফলে আর কোনো রেমিডির সুযোগ নেই বেনজির আহমেদের এই দুদকের পক্ষ থেকে। দুদক এখন তাদের যে পরবর্তী আইনি প্রক্রিয়া সেটি বেনজির আহমেদের বিরুদ্ধে শুরু করবেন। তো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়তো প্রক্রিয়াটি সেই দিকে যাচ্ছে, কারণ যেহেতু এখন পর্যন্ত তারা আসেননি এবং তারা তাদের আইনজীবী কিংবা তাদের কোনো প্রতিনিধির মাধ্যমে সময় আবেদন করেননি, সেহেতু বলা যাচ্ছে যে বেনজির আহমেদ যেদিকে হেঁটেছেন তার স্ত্রী এবং সন্তানরাও সেদিকেই হাঁটছেন এবং সে বিষয়ে দুদক কী পদক্ষেপ গ্রহণ করবে সেটি দুদক সচিব হয়তো আজকে আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় বলেছেন যে মতিউর রহমান অর্থাৎ এনবিআরের কর্মকর্তা, এনবিআরের সদস্য ছিলেন যিনি, তার বিষয়ে তাই তিনি এবং তার প্রথম স্ত্রী এবং প্রথম সন্তান, প্রথম স্ত্রী পক্ষের যে সন্তান, তিনজনের বিদেশ যাত্রার বিষয়ে দুদকের পক্ষ থেকে একটি আদালতের কাছে আবেদন করা হয়েছে। মূলত আবেদনটি করার মূল কারণ হচ্ছে যে দুদক মনে করছে যে তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কাটি দুদকের আছে, যার ফলেই তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জাজ শামস জগলুল হুদা তার আদালতে একটি আবেদন করেছে যাতে বিদেশ যাত্রায় তাদের ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই আবেদনটি আদালত মঞ্জুর করেছেন এবং নিষেধাজ্ঞা দিয়েছেন। একটু যদি বলে রাখি, মতিউর রহমান তার যে প্রথম স্ত্রী লায়লা কানিজ, তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি তিনি নরসিংদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই প্রথম স্ত্রী এবং তার সন্তান তৌফিকুর রহমান অর্ণব এবং মতিউর রহমান, এই তিনজনের বিরুদ্ধেই মূলত নিষেধাজ্ঞাটি দেওয়া হচ্ছে। তবে এর মাঝেই কিন্তু একটা সমালোচনা চলছে যে তারা এখন কোথায় আছেন, তাদের অবস্থান কোথায়, কিংবা তারা এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। আফসানা, ধন্যবাদ আপনাকে। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেগুন বাগিচায় র্যালি শেষে একথা বলেন তিনি। আল মামুন বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় স্টপ করতে পারে না, আইনি প্রক্রিয়ায় যেতে হয়। আইজিপি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। নীল নকশার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খাবারে বিষক্রিয়া করেছে সরকার। আক্রোশ প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছে তারা। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসনের সুস্থতা কামনায় মহিলা দলের দোয়া মাহফিলে এসব অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষেত্রে তিনি যে বৈপ্লবিক এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার, উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে 10 চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। দুদেশের স্বার্থে জায়গা ঠিক রেখেই চুক্তি ও সমঝোতা হয়েছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তবে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারতের সাথে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বেইজিং সফরে প্রভাব ফেলবে বলে শঙ্কা জানিয়েছেন কূটনীতিকরা। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত।
বর্তমানে ভারত ও বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত। একই সাথে দুই দেশের সম্পর্কের যে উন্নয়নের ধারা তা অব্যাহত জোরদার করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 10 চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের ভারসাম্য কূটনীতি অনুসরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সবই মিউচুয়াল ইন্টারেস্টে, কোনোটার মধ্যে এরকম কোনো চুক্তি নাই যেটা এক পক্ষের জন্য ভারী আরেক পক্ষের জন্য ভারী না। লাভ লোকসানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বাংলাদেশ অনেক বেশি জেনারেস, সেই বিষয়ে ভারত কোনো দ্বিমত করে না। তবে সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিষয়ে দুই দেশের কূটনীতিক পর্যায়ের আলোচনা চললেও ভারতের কিছুটা মানবিক দিক বিবেচনা করা উচিত বলেও মত দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যে অপারেশনাল লেভেলে কি হচ্ছে, এবং অপারেশনাল লেভেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই অত্যন্ত ভালো ভূমিকা রেখেছে এখনো পর্যন্ত। আমার মনে হয় বর্ডার এরিয়াতে, বর্ডার হার্ট, বর্ডার ইকোনমি, বর্ডার রিলেশনশিপ গুলিকে আরো অনেক বেশি মানবিক দিক থেকে দেখে বিষয়টাকে সুরাহা করা যেতে পারে। আগামী মাসে প্রধানমন্ত্রী চীন সফরের আগে তিস্তা চুক্তিতে বাংলাদেশে ভারতের কাজ করার বিষয়টি ভালোভাবে দেখছেন না সাবেক এই কূটনীতিক। বলেন, দীর্ঘদিন ধরে চীনও একই প্রস্তাব দিয়ে আসছিল, ফলে ভারতের প্রস্তাব গ্রহণ অনেকটা নেতিবাচক সিদ্ধান্ত বলেও মত দেন তিনি। $100 কোটি ইয়ে করেছিল, এটা তো পুরান চাইনিজ প্রস্তাবটা আমরা তখন গ্রহণ করি নাই, কারণ আমরা আশা করছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে তিস্তা চুক্তি হবে। চাইনিজ প্রস্তাবটা যদি ইন্ডিয়ানরা নিয়ে এটা করে, তারপরে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নাতে যায়, তো এটা একটা বাচ্চাও বুঝতে পারে এটার এফেক্টটা, ডিপ্লোম্যাটিক এফেক্ট। এর বাইরে সফরের মধ্যে ই ভিসা চালু, ঢাকা কলকাতা, রাজশাহী কলকাতা, চট্টগ্রাম কলকাতা সহ যে যোগাযোগ ব্যবস্থার নতুন মাত্রা যুক্ত হয়েছে তা দুদেশকেই লাভবান করবে। এছাড়া পারস্পরিক বিশ্বাস এবং আস্থার যে জায়গা, সেটি এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি। শাকিলা করিম, RTV, ঢাকা। ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে খুব একটা দেখা মিলছে না মাছের রাজার। এ কারণে দামও বেশ চড়া। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না বলে জানান জেলেরা। রূপালী ইলিশের আমদানি কম হওয়ায় নদী উপকূলীয় অধিকাংশ আড়তে ব্যবসা বন্ধ হওয়ার পথে। নদীর নাব্যতার সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। পদ্মা মেঘনা নদীর চাঁদপুরের নূর সীমানার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 50 লাখের বেশি জেলে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে এ সময় যেখানে ইলিশ মাছ আমদানি হতো 500 থেকে 600 মন, সেখানে আমদানি হচ্ছে মাত্র 7 থেকে 8 মন ইলিশ। এতে স্থানীয় চাহিদাই মিটছে না, তার উপর দামও বেশি। নদীর নাব্যতার সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। অভিযানের টাইমে ধরে পুলিশ প্রশাসন কিছু পয়সা খায়া জাল বাইতে দেয়, বিভিন্ন জাল বাইতে দেয়, এই জন্য আমাকে চাঁদপুর থেকে মাছ বিলীন হয়ে যাইতেছে। ধীরে ধীরে পানি দূষিত হচ্ছে, অবাধে কারেন্ট জাল বাইতেছে, ঝাটকা মাছ ধরতেছে। কারেন্ট জালটার কারণে আমাদের দেশে ঝাটকাটা ধরার কারণে আমাদের মাছটা আমদানিটা অনেকটা দিন দিন কমতেছে। মাছের সংখ্যাটাও কম, 2 দিন হয় 2 দিন হয় না, লেবার বসে থাকে মাছ না থাকার কারণে। আগে প্রতিদিন যেমন 500-600 মন মাছ আসতো এই ঘাটে, এখন মাছ আসে 4 মন 5 মন, এই জন্য মাছের রেটটা অনেক হাই। গতবার যখন এখানে মাছ কিনতে এসেছি, এসে দেখি যে ইলিশের জন্য পা রাখা যায় না, ঘাটে ইলিশ খুবই কম। গতবার যখন আপনার 800-900 গ্রাম ইলিশ কিনেছি আপনার 1200-1100 টাকা, এবার এসে দেখে সেই ইলিশ মাছ আপনার 1600-1700 টাকা। মৎস্য আড়তে সরবরাহ সংকটের পাশাপাশি দাম বেশি হওয়ার কারণে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। নদীতে পানি বাড়লে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের। নাদিরা সুলতানা, RTV। পারিবারিক কলহ, মানসিক বিষণ্ণতা, মাদকাসক্তি, পরকীয়া ও বেকারত্বের মতো নানা কারণে জটিল মানসিক সমস্যায় ভুগছে দেশের 18% মানুষ। পারিবারিক ও সামাজিক সহযোগিতা না থাকায় ভুক্তভোগীদের অনেকেই বেছে নেন আত্মহননের পথ। সমস্যাগুলো চিহ্নিত করে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। নাজমুল হোসাইন সাইমনের ক্যামেরায় সুফিয়ান ফারাবির 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি।
নানা কারণে দুশ্চিন্তা বাড়ছে সব শ্রেণীর মানুষের। কেউ আছেন আর্থিক অনটনে, কারো সমস্যা পারিবারিক কলহ, কারো আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পেরে তিরস্কার শুনে মন খারাপ। সব মিলিয়ে বিষণ্ণতা নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। বিষণ্ণতার এই রোগ গ্রামের মানুষের জীবনে ততটা প্রভাব না ফেললেও শহুরে মানুষের যেন পিছু ছাড়ে না। বাংলাদেশের অন্তত 18% মানুষ মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের মধ্যে থেকে 10% মানুষ জীবনে কখনো কখনো আত্মহত্যার কথা ভেবেছিলেন। আর এই আত্মহত্যাকারীদের মধ্যে গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের 61%রই মানসিক বিভিন্ন সমস্যা ছিল। তাই আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মানসিক সমস্যাকে বিবেচনা করতে চায় বিশেষজ্ঞরা। 1991 থেকে 2016 সাল পর্যন্ত বলতে গেলে আত্মহত্যা নিয়ে তেমন কোনো গবেষণাই হয়নি। এরপর বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয় জোরে সোরে। সমীক্ষা বলছে 2023 সালে 513 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেয়। আগের বছর যা ছিল 532। তবে বছরে ঠিক কতজন আত্মহত্যা করছে সরকারিভাবে সে তথ্য জানা যায় না। আর গবেষণার জন্য একেই মূল প্রতিবন্ধকতা মনে করেন এই মনোবিজ্ঞানী। সরকারি পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে এরকম কোনো আত্মহত্যা প্রতিরোধের ন্যাশনালভাবে কোনো ভিজিবল কোনো স্টেপ দেখা যায় না। এবং সারপ্রাইজিংলি বাংলাদেশে এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে সাধারণ অ্যাডাল্ট পার্সনদের মধ্যে আত্মহত্যা নিয়ে কোনো গবেষণাই হয়নি। আত্মহত্যার কোনো প্রিসাইজ ডেটা নাই, কতজন মানুষ মারা যাচ্ছে, কত বয়সে মারা যাচ্ছে, কোথায় মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, সেটা দেশ জুড়ে কোনো ডেটা নাই। আপনি কীভাবে প্রিভেন্ট করবেন? রিস্ক ফ্যাক্টর আপনি জানেন না, সেই পলিসি দিয়ে আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন? মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রকাশনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকা রাউফুর নাহারের। আত্মহত্যার প্রবণতা রোধে ছোটবেলা থেকেই শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। বিষণ্ণতা সম্পর্কে সচেতনতাটা ছড়ানো আমাদের খুবই প্রয়োজন। তার সুরক্ষাও নিশ্চিত করা, তাকে গাইডেন্সও দেওয়া, আবার তাকে কিছু মাত্রায় স্বাধীনতাও দেওয়া, যেন সে নিজেকে আবিষ্কার করতে পারে। তো এটা হলো নিরাপদ বন্ধনের একটা বৈশিষ্ট্য, যে আমি আছি, তুমি দুনিয়াকে আবিষ্কার করো, আমি আছি, তোমার প্রয়োজনে তোমার পাশে আছি এবং তোমাকে আমরা সবাই ভালোবাসি। শিশুদের মানসিক বিকাশে নতুন শিক্ষাক্রমে মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তির উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন তিনি। স্বাস্থ্য সুরক্ষা নামের যে বিষয়টি যুক্ত করা হয়েছে নতুন শিক্ষাক্রমে, সেটি আসলে শিক্ষার্থীদের নিজের আবেগ সম্পর্কে সচেতন করার জন্য দক্ষতার প্রশিক্ষণের একটা ব্যবস্থা। তারা যেন তাদের ইমোশনগুলোকে, আবেগ অনুভূতিগুলোকে বুঝতে পারে, তারা যেন তাদের মনকে বুঝতে পারে, শরীর এবং মনকে বুঝতে পারে, এটাই মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আত্মহত্যার হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। যারা আওয়ামী লীগ ছেড়েছেন তারা রাজনীতি থেকে হারিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ বছরের পর চলায় দলটি নিশ্চিহ্ন করতে বহু ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে তা পুনরুদ্ধার হয়েছে। স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা ও নির্বাণায় পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এদিকে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সালাম গ্রহণ করেন নবনিযুক্ত সেনাপ্রধান। চীন একসময় দরিদ্র থাকলেও দেশটির জনগণ ও কমিউনিস্ট পার্টির উদ্যোগে আজ তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। বাংলাদেশের হৃদরোগের উন্নত চিকিৎসা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানসাও। সকালে ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় চীন দূতাবাসের সহযোগিতায় ও উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রযুক্তি উন্নয়ন সহ বিভিন্ন কাজে বন্ধু রাষ্ট্র হিসেবে চীন পাশে থাকবে বলে আশা করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। উন্নয়নের জন্য আমি বাজেটে
কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমার পানি বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও নির্মাঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ পানি আসায় বসতঘরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তালিকা তৈরি করার কথা জানান জেলা প্রশাসক। সিলেটে ভারী বৃষ্টিপাত না থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যার্তরা। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে নির্মাঞ্চলে এখনও রাস্তাঘাট তলিয়ে থাকায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। পানিবন্দী রয়েছেন অনেকেই। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। দর্শক, বন্যা পরিস্থিতি খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে বন্যার পানি কমার সাথে সাথে ক্ষত কতটা স্পষ্ট হচ্ছে আর সেখানকার মানুষ কতটা কষ্টে আছে? আফসানা, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই মুহূর্তে স্বস্তির খবর হচ্ছে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার ক্রমশই নিচের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেমনটা বলছেন, বন্যায় কিন্তু সুনামগঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এলজিডির প্রায় 400 কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়ে গেছে। মৎস্য বিভাগের প্রায় 8000 পুকুর মাছ তো বেসে গেছে। কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আসলে যত পানি নামছে ততই কিন্তু ক্ষয়ক্ষতি বেশি উঠছে, কত দৃশ্যমান হচ্ছে। যেমনটা বলছেন, জেলা প্রশাসক থেকে যেমনটা জানানো হয়েছে, তারা তালিকা করছেন কোন দপ্তরের কত ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরে তারা তালিকা তৈরির জন্য নির্দেশনা দিয়েছেন। আসলে পরেই জানা যাবে এবং পুনর্বাসন করার ক্ষেত্রে তাদের উদ্যোগ তখনই বোঝা যাবে। এবং তিনি বলছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আওতা নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ চৌধুরী। আসলে বন্যার পানি কমে যাচ্ছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কিন্তু ঘরে ফিরছেন। আফসানা। জি, ধন্যবাদ নূর। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।